হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর পঞ্চম পাঠের চতুর্থ কবিতা অর্থাৎ আমরা কবিতাটি পাঠ করব। প্রথমে আমরা কবি সম্পর্কে একটি কথা জেনে নেব, তারপর কবিতার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আমরা কবিতাটির লেখক হলেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালের 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। সাহিত্য জগতে তার প্রথম প্রকাশ সুরেশচন্দ্র সমাজপতির সাহিত্য পত্রিকার মধ্য দিয়ে। তিনি বেশ কিছু কাব্যগ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল সবিতা, বেনু ও বীণা, ফুলের ফসল, কুহু ও কেকা ইত্যাদি। আমাদের পাঠ্যাংশের অন্তর্গত আমরা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1318 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে বাণী পত্রিকায়। চলো আমরা কবিতাটির আলোচনায় প্রবেশ করি। সত্যেন্দ্রনাথ দত্ত এমন একজন কবি যিনি অন্যান্য কবিদের মতো তার দেশকে, দেশের মানুষকে তথা দেশবাসীকে ভালোবাসতেন, কিন্তু স্বাভাবিকভাবেই মাতৃভূমির প্রতি তার ছিল একটি অসাধারণ টান। আর সেই মাতৃভূমির প্রতি অর্থাৎ বঙ্গভূমির প্রতি টান থেকে, বাঙালির প্রতি ভালোবাসা থেকে তিনি লিখেছেন এই কবিতাটি। এই কবিতাটিকে অর্থাৎ আমরা কবিতাটিকে বলা যেতে পারে এক প্রকার বাঙালির প্রশস্তিধর্মী একটি কবিতা। বর্তমানে বাঙালি যে গৌরব হারিয়ে যেতে বসেছে, বাঙালি যে একটু একটু করে মলিন হয়ে যেতে বসেছে, সেই মলিনতাকে পুনরুজ্জীবিত করার জন্য, বাঙালি সেই গৌরবকে ফিরিয়ে আনার জন্য কবি যেন এই আমরা কবিতাটি লিখেছেন। এই আমরা কবিতাটিতে কবি প্রথমেই বাঙালির ভৌগোলিক অবস্থান সম্পর্কে উল্লেখ করেছেন। তারপর তিনি বারবার মনে করিয়ে দিতে চেয়েছেন আমাদের বাঙালির প্রাচীন গৌরবকে, তাদের অতীত ঐতিহ্যকে, এবং তার জন্য তিনি তুলে নিয়ে এসেছেন সেই সব প্রসঙ্গ যেখানে বাঙালি মর্যাদা পেয়েছে, যার মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য, বাঙালির গৌরব প্রকাশ পেয়েছে। তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন বাঙালির সাহিত্য, শিল্প, বিজ্ঞানে কীর্তিমান্যতার কথা। তিনি উল্লেখ করেছেন সেই সমস্ত কীর্তিমান বাঙালির নাম যাদের সৃষ্টি আমাদের বাংলা সাহিত্যকে, আমাদের বাংলাকে সমৃদ্ধ করে রেখেছে, যারা বেঁচে রয়েছেন তথা যে সমস্ত বাঙালিরা বেঁচে রয়েছেন তাদের সৃষ্টির মধ্য দিয়ে বাঙালি এবং আরো অন্যান্য মানুষের মনে। দেখা যাচ্ছে কবিতাটির প্রথম স্তবকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালির ভৌগোলিক অবস্থান, বাঙালির প্রাচীন বিশ্বাসকে তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন বাঙালির বিশ্বাসের গঙ্গাকে, যে গঙ্গা বাঙালির মত অনুযায়ী তথা বাঙালির বিশ্বাস অনুযায়ী সমস্ত রোগ ভোগের নিরাময় কেন্দ্র। তিনি হুগলি জেলার কাছে, যেখানে গঙ্গার মূল স্রোত থেকে যমুনা এবং সরস্বতী পৃথক হয়ে গেছে, অর্থাৎ সেই তিনটি নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলের নাম ত্রিবেণী। এই ত্রিবেণীকে তিনি এখানে মুক্তবেণী বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন বাঙালি তথা বঙ্গভূমির ভৌগোলিক অবস্থানের কথা, যার বাঁদিকে রয়েছে কমলার ফুল, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন কমলার ফুল বলতে বাঁদিকে অবস্থিত বাংলাদেশের জাতীয় ফুল পদ্মের কথা, এবং অন্যদিকে অর্থাৎ ডান দিকে তিনি বলেছেন বিহারের মহুয়া ফুলের কথা, যাকে তিনি মধুক মালা বলে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন বঙ্গভূমির সেই চূড়া অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার কথা এবং তার পাদদেশে বঙ্গোপসাগরের কথা। এইভাবে তিনি প্রথমেই বাঙালির যে ভৌগোলিক অবস্থান তার বর্ণনা করেছেন। এরপর দেখতে পাওয়া যায় তিনি বাঙালির যে অকুত ভয়, বীর চিত্ত, সেই চিত্তের কথা উল্লেখ করেছেন। আর সেই চিত্তের কথা উল্লেখ করতে গিয়ে তিনি আমাদের রঘু বংশের কথা উল্লেখ করেছেন, যে রঘু বংশের রাজারা নানা বিজয় সংগ্রামে গিয়েছিলেন। তারপর
তিনি বলেছেন রার দেশের রাজপুত্র বিজয় সিংহের কথা, যে বিজয় সিংহ লঙ্কায় পাড়ি দিয়েছিলেন, সেখানে গিয়ে সেখানে রাজকন্যাকে বিবাহ করেছিলেন এবং শেষ পর্যন্ত লঙ্কাকে জয় করে তাকে সিংহলে পরিণত করেছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে বাঙালির ভৌগোলিক অবস্থানের পরে লেখক সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালির বীর চিত্তের পরিচয় হিসেবে আমাদের প্রাচীন কিছু গৌরবকে তুলে ধরেছেন। এরপর তিনি দিল্লীনাথ অর্থাৎ নবাব বাদশাদের কথা উল্লেখ করেছেন, যে নবাব বাদশারা অন্যের অধীনতা গ্রহণ না করে আমৃত্যু সংগ্রাম চালিয়ে গেছেন। যেমন চাঁদ, যিনি আকবরের অধীনতা স্বীকার না করে আমৃত্যু পর্যন্ত লড়াই করে গেছেন। এবং অন্যদিকে তিনি বলেছেন প্রতাপ সিংহের কথা, যে প্রতাপ সিংহ মোগলদের হারিয়েছিলেন। এরপরে তিনি চলে এসেছেন কীর্তিমান বাঙালিদের প্রসঙ্গে। সেই প্রসঙ্গে তিনি সাংখ্য দর্শনের আবিষ্কারকর্তা কপিল মুনির কথা বলেছেন। এরপর তিনি বলেছেন বাঙালি বৌদ্ধ ভিক্ষু অতীশ দীপঙ্করের কথা, যিনি একজন বাঙালি হয়ে পায়ে হেঁটে তিব্বত পাড়ি দিয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। এই অতীশ দীপঙ্করের মধ্য দিয়ে তিনি অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত বলতে চেয়েছেন সেই বাঙালির কঠোর পরিশ্রমী, সহ্য শক্তি সম্পন্ন মনোভাব তথা চরিত্রের কথা। কারণ এই অতীশ দীপঙ্কর এমন একজন মানুষ যিনি পায়ে হেঁটে তুষারাবৃত হিমালয় পর্বতকে অতিক্রম করে পাড়ি দিয়েছিলেন তিব্বতে। এরপর তিনি বলেছেন বাঙালি সেই কবি জয়দেবের কথা, যিনি লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের একজন ছিলেন। যদিও তিনি কাব্য রচনা করেছিলেন কিন্তু বাংলায় নয়, তবু কবির কথা অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত জয়দেবের কথা এখানে উল্লেখ করেছেন, কারণ তিনি ছিলেন একজন বাঙালি কবি। আর তিনি রচনা করেছিলেন গীত গোবিন্দম, যে গীত গোবিন্দমকে জয়দেব নিজে মধুর কোমল কান্ত পদাবলী বলে বর্ণনা করেছিলেন। এরপর আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত কবিতায় সেই সমস্ত বাঙালির কথা তুলে ধরেছেন যারা বিভিন্ন রকম আবিষ্কারের মধ্য দিয়ে বাঙালির মনে তথা বিশ্ব মানবের মনে জয়ী হয়ে আছেন কিংবা স্থান অধিকার করে আছেন। তিনি হলেন জগদীশ চন্দ্র বসু, যিনি আবিষ্কার করেছিলেন গাছেরও প্রাণ আছে। এই গাছের প্রাণ আবিষ্কার করা যেন আমাদের গ্রামীণ যে পূর্বের যে চিন্তাধারা অর্থাৎ সব দেহে তান্ত্রিক সাধনার মাধ্যমে প্রাণ সঞ্চারের চেয়েও মারাত্মক এক আবিষ্কার। এ কথাও আমাদের কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতায় তুলে ধরেছেন। আর বিষম মৌলের বিয়া বলতে তিনি জগদীশ চন্দ্র বসুরই আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট এর কথা উল্লেখ করেছেন। অর্থাৎ কবিতাটিতে আমরা দেখতে পাচ্ছি আদ্যন্ত একটি বাঙালির গৌরবময় ইতিহাস, বাঙালির অতীত ইতিহাস, বাঙালির অতীত ঐশ্বর্যকে কবি এখানে তুলে ধরেছেন। তাদের শিল্প, স্থাপত্য, সাহিত্যের যে সৃষ্টি সে কথাও কবি তুলে ধরেছেন। আসলে আমরা কবিতাটিতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের হারিয়ে যাওয়া গৌরবকে মনে করিয়ে দিতে চেয়েছেন। তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন বাঙালির সেই গৌরবকে, সেই ঐতিহ্যময় অতীতকে, সেই কীর্তিমান বাঙালির সৃষ্টি, বিভিন্ন সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বাঙালির সৃষ্ট স্থাপত্য, শিল্পকলার কথা, যার মধ্য দিয়ে বাঙালি জাতি, বঙ্গভূমি যাতে আবারও পুনরুজ্জীবিত হয়ে উঠতে পারেন। তিনি এখানে যেন বাঙালির কীর্তন হিসেবে কবিতাটিকে রচনা করেছেন, যেখানে বাঙালির সমস্ত গৌরবকে, সমস্ত ঐশ্বর্যকে তিনি তুলে ধরেছেন কবিতার আকারে। এই কবিতাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা বাঙালির নানা দিকের, নানা গৌরবময় দিকের কথাই বারবার পড়েছি। তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতাটির বিষয়বস্তু। পরের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব কিছু অর্থ এবং সম্ভাব্য কিছু প্রশ্ন, যেগুলি এই কবিতাটি তোমাদের পাঠ করার জন্য এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য করবে। তাহলে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসবো আচার্যর আরও একটি ক্লাস।
ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।